আচ্ছা, আজকে আমরা ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, সেই স্থিতিস্থাপকতার যে প্রবলেম সেট টু, সেই সেট টুর যে প্রবলেম, সেই প্রবলেমগুলো শুরু করব। দেখো, প্রথমে যেটা আছে সেটা আমি পড়ছি যে কোনো ধাতব তারের দৈর্ঘ্য L1 মিটার যখন তারের টান কত 4 নিউটন, আবার যখন তারের টান বৃদ্ধি পেয়ে 6 নিউটন হয় তখন তারের দৈর্ঘ্য হয় কত L2 মিটার। এবার বলেছে যখন তারের টান 9 মিটার হবে তখন তারটির দৈর্ঘ্য কত হবে, আর বলে দিয়েছে তারটির প্রকৃত দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেট ওয়ান, সেই সেট ওয়ানের ফার্স্ট, সেট টুর, সেই সেট টুর কত 1 নম্বর প্রবলেম। ঠিক আছে, তাহলে এখানে কি কি বার করতে বলেছে? প্রকৃত দৈর্ঘ্য বার করতে বলেছে, আর 9 মিটার যখন টান তখন দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি প্রকৃত যে দৈর্ঘ্য, তাহলে ধরি প্রকৃত দৈর্ঘ্য এটা সমান কত এল। ঠিক আছে, এবার যখন 4 নিউটন টান দেওয়া হয়েছে তখন দৈর্ঘ্য কত হয়েছে L1 মিটার। তাহলে দেখো এখানে 4 নিউটন যখন বল প্রয়োগ করা হয়েছে তখন তার দৈর্ঘ্য কত L1। তাহলে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, তাহলে এখানে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি, সেই দৈর্ঘ্য বৃদ্ধি সমান হবে, এটা সমান দেখো হবে L1 মাইনাস কত L, তাই তো? কেন? কারণ দেখো প্রথমে যখন টান দেওয়া হয়নি তখন দৈর্ঘ্য কত L, আর যখন টান দেওয়া হয়েছে তখন দৈর্ঘ্য কত L1। তাহলে দৈর্ঘ্যের প্রসারণ বা দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, দেখো L1 মাইনাস কত L। তাহলে এইবার দেখো আমরা জানি ইয়ং গুণাঙ্ক y, সেই y ইকুয়াল টু কত হয়, y ইকুয়াল টু আমরা জানি কি পীড়ন বাই বিকৃতি, মানে দেখবে এটা আমরা শিখেছিলাম যে F ইন্টু ক্যাপিটাল L বাই কি ছিল A ইন্টু স্মল l, যেখানে এটা কি ক্রিয়াশীল বল, তাহলে এখানে যে এফটা ক্রিয়াশীল বল আর এটা হচ্ছে কি ক্ষেত্রফল, তাহলে এখানে ক্রিয়াশীল বলটা কত বলেছে 4, আর তার প্রাথমিক দৈর্ঘ্য বা প্রকৃত দৈর্ঘ্য আমরা কত ধরেছি L, আর তার ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কি A, আর এখানে এই স্মল এলটার জায়গায় কি হবে দৈর্ঘ্য প্রসারণ, সেটা কত দেখো L1 মাইনাস কত L, এটা হলো। আরেকটা দেখো, আরেকটা কি বলেছে, যখন ক্রিয়াশীল বল 6 তখন ওর দৈর্ঘ্য কত হয়েছে L2। তাহলে এখান থেকে একই রকম ভাবে যদি বসাই তাহলে দেখো y সমান কত আসবে 6 ইন্টু L বাই কত হবে A ইন্টু দেখো L2 মাইনাস কত L হবে। কেন? কারণ যখন 6 নিউটন বল প্রয়োগ করা হয়েছে তখন তার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কত বলেছে L2 বলেছে। তাহলে একই রকম ভাবে আমরা বসালাম। এবার দেখো দুটোর ক্ষেত্রে কি ইয়ং গুণাঙ্ক, সেই ইয়ং গুণাঙ্ক সেম হবে। কেন? কারণ ওখানে যে পদার্থটা, সে পদার্থটা কি সেম, অর্থাৎ সে ধাতব পদার্থ বা একটা নির্দিষ্ট ধাতব পদার্থের ক্ষেত্রে যে ইয়ং গুণাঙ্ক, সেই ইয়ং গুণাঙ্কের ভ্যালু কি কনস্ট্যান্ট হয়। তাহলে দেখো এই দুটো যদি আমরা ইকুয়াল করে দিই তাহলে দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারি যে 4 ইন্টু এল বাই এ ইন্টু L1 মাইনাস এল, এটা সমান কত হবে 6 ইন্টু এল বাই এ ইন্টু L2 মাইনাস কত এল। ঠিক আছে, তাহলে এখানে এল কেটে গেল, এ কেটে গেল, এটা কাটলে 2, এটা কাটলে কত 3, কোনাকুনি গুণ করো, তাহলে এটা থেকে এটা করো, তাহলে এরকম লিখতে পারি 3L1 মাইনাস কত 3L, এটা সমান কি হবে 2L1 মাইনাস কত হবে 2L। তাহলে এটাকে ওই দিকে নিয়ে যাও, এটাকে এদিকে নিয়ে আসো, দেখো 3L1 মাইনাস 2L1, এটা সমান কি হবে L হবে। তাহলে দেখো L এর যে ভ্যালু বা তারটার প্রকৃত যে দৈর্ঘ্য, সে প্রকৃত দৈর্ঘ্য L সমান কত হচ্ছে 3L1 মাইনাস কত 2L1। এবার তারপর আরেকটা কি বলেছে, যখন তারের টান 9 নিউটন হবে তখন তারটির দৈর্ঘ্য কত হবে। তাহলে একই রকম ভাবে আমরা যদি বসাই, তাহলে তারের দৈর্ঘ্য যখন তুমি ধরে নাও 9, ওর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য হলো কত L3। তাহলে আমরা এটা লিখতে পারি y, সেই y সমান কি লিখতে পারবো, দেখো 9 ইন্টু এল বাই কি লেখা যাবে a ইন্টু L3 মাইনাস কত L, এটা লেখা যাবে। এবার দেখো এখানে y এর ভ্যালু যে কোনো একটা জায়গা থেকে যদি তুমি নিয়ে বসিয়ে দাও তাহলে এটা চলে আসবে, বা y এর ভ্যালু নিয়ে নাও, তাহলে y এর ভ্যালু দেখো প্রথমটা যদি নিই তাহলে দেখো আছে 4L বাই কত হচ্ছে a ইন্টু L1 মাইনাস কত L, এটা সমান কত হবে 9 ইন্টু এল বাই কত a ইন্টু L3 মাইনাস কত L। দেখো এল কেটে গেল, এ কেটে গেল। ঠিক আছে, এইবার এখানে আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করলে কি হবে, দেখো 9L1 মাইনাস
9L, এটা সমান কি হবে 4L3 মাইনাস কত হবে 4L। এবার এটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে এটা করলে দেখো আসবে তোমার 9L1 মাইনাস কত হবে, এটা এইদিকে নিয়ে আসলে প্লাস, তাহলে এটা দেখো আসবে কত 5L, তাহলে এটা সমান কি হবে 4L3। ঠিক আছে, এটা হলো। এবার এখানে L এর যে ভ্যালু, সেই L এর ভ্যালু আমরা কত পেয়েছি, L এর ভ্যালু যেটা আছে দেখো 3L1 মাইনাস কত, আচ্ছা এখানে একটু গন্ডগোল হয়েছে, এটা L2 আছে তাই তো, তাহলে এটা L2 হবে। ঠিক আছে, আচ্ছা এইটা আগে গুণ করেছে সরি, তাহলে এটা L1, তাহলে এইটা দেখো কত আসবে 3 আছে, তাহলে এইটা L1, হ্যাঁ এটা L2, তাহলে ওখানে ওর যে ভ্যালু সেই ভ্যালুটা কত আসবে, L এর ভ্যালু বার করতে বলেছে। এখানে একটু ক্যালকুলেশনটা দেখো একটু গন্ডগোল হয়েছে, তাহলে এটা 3 আছে, কোণাকোণে গুণ করলে 3L1 মাইনাস কত 3L, এটা সমান কত 2L2 মাইনাস কত হবে 2L, তাহলে এইটা ওইদিকে চলে গেল, তাহলে L, তাহলে এইটা দেখো এইটা কত হবে, এইটা হচ্ছে তোমার L2 হবে তাই তো, অ্যান্সারে যেটা আছে 3L1 মাইনাস কত 2L2, এইটা একটু গন্ডগোল হয়েছিল, ওটা ঠিক করে নেবে। তাহলে এইটা এইবার এখানে দেখো আমরা যেটা পেলাম সেটা কি 9L1 মাইনাস 5L, এটা সমান কত 4L3। এবার দেখো L এর ভ্যালু আমরা জানি, সেই L এর ভ্যালুটা বসিয়ে দেবো, L এর ভ্যালুটা যদি বসিয়ে দিই কথা হবে দেখো 9L1 মাইনাস 5 ইন্টু দেখো L এর ভ্যালু কত আছে, L এর ভ্যালু আছে এটা, তাহলে 3L1 মাইনাস 2L2, এটা সমান কত হবে 4L3। ঠিক আছে, এবার কি করে দাও, তাহলে দেখো 9L1 মাইনাস কত হবে 15L1 প্লাস কত হবে 10L2, এটা সমান কত 4L3। তাহলে এখানে দেখো এটা যদি এটা আগে লেখো, তাহলে এটা আগে লিখলে কত হচ্ছে 10L2 মাইনাস কত হবে 6L1, এটা সমান কত হচ্ছে 4L3, তাই তো। ভালো করে দেখো, এইবার এখানে কি করো তুমি, যে এখানে তুমি সবাইকে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে যদি ভাগ করো এটা, তাহলে এটা কত আসবে, এটা দেখো আসবে মনে হয় 2.5L2 মাইনাস কত হবে, এইটা দেখো আসবে 1.5L1, এটা সমান কি হবে দেখো L3, এটাকে কি দুই দিকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো এটা হবে 2.10 ডিভাইডেড বাই 4 মানে তোমার হবে 2.5, আর এটা 1.5, তাহলে এখানে ওই যখন তারটাতে টান 9 মিটার, তখন ওই তারটার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য কত হবে 2.5L2 মাইনাস কত 1.5L1। ঠিক আছে, এটা এর পরেরটা আমরা করব, এটা মুছে দিই। আচ্ছা এরপরে দেখো 2 নম্বরটা বলেছে 1 মিটার লম্বা একটি তার 10 কেজি ওজনের দ্বারা 0.1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেল, পয়সন অনুপাত যদি কত হয় 1/3 হয়, তবে তারটির আয়তনের পরিবর্তন কত। ঠিক আছে, আর তারটির প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা বলে দিয়েছে তাই তো। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে সেটা আগে লিখি, তাহলে তারটার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য L, সেই L সমান কত 1 মিটার, এটা সমান কত 100 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। আর তারটির যে ওজন বা এত কেজি ওজনের, তাহলে এখানে দেখো যে ভর M, সেই M সমান কত বলা আছে 10 কেজি, এটা সমান কত দেখো 10 ইন্টু 1000 গ্রাম এটা। আর দেওয়া আছে দৈর্ঘ্য বৃদ্ধি মানে স্মল m, সেই স্মল l ইকুয়াল টু কত বলা আছে 0.1 সেন্টিমিটার। আর পয়সন অনুপাত, সেই পয়সন অনুপাত সিগমা, সেই সিগমার ভ্যালু দেওয়া আছে কত 1/3। ঠিক আছে, তাহলে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর একটা দেওয়া আছে a ইকুয়াল টু কত 0.1 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এবার আমাদের যেটা বার করতে হবে কি, যে আয়তনের কতটা পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আয়তনের পরিবর্তন কিভাবে আমরা বার করব, দেখো আমরা জানি পয়সন অনুপাত সিগমা, সেই সিগমা ইকুয়াল টু কি হয়, সিগমা ইকুয়াল টু দেখো আমরা জানি যে মাইনাস এখানে ডি বাই কত ক্যাপিটাল ডি বাই কত ছিল, এটা ছিল তোমার স্মল মানে ডেল এল বাই কত এল, তাহলে এখানে আমরা স্মল এল ধরেছি, আর যেটা ডেল এল ধরো, তাহলে ডেল এল বাই কত ক্যাপিটাল এল, এটা হবে। এবার এখানে দেখো তার পয়সন অনুপাতের মান দেওয়া আছে, তাহলে এখান থেকে দেখো মাইনাস ডি বাই ক্যাপিটাল ডি,
এটা সমান কি হবে সিগমা ইন্টু স্মল এল বাই কত ক্যাপিটাল এল। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে সিগমার ভ্যালু কত 1/3, আর ডেল এল এর যে ভ্যালু সেই ডেল এল এর ভ্যালু কত দেওয়া আছে 1.1। তাহলে দেখো 0.1 আর ক্যাপিটাল এল এর ভ্যালু দেওয়া আছে কত 100। ঠিক আছে, তাহলে এইটা যদি তুমি করো তাহলে এইটা আসবে কত 1/3 ইন্টু দেখো 10 টু কত -3 এটা আসবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কার ভ্যালু পেলাম, এটা যেটা ভ্যালু পেলাম আমরা মাইনাস ডি বাই কত ডি, বা ওর ব্যাসের যে পরিবর্তন হচ্ছে সেই ব্যাসের পরিবর্তনটা। এবার দেখো তাহলে ওর প্রথমে যে ব্যাস সেই ব্যাসটা তুমি ছিল প্রথমে কত ছিল ক্যাপিটাল ডি, আর এখন যেটা হয়েছে সেটা কত, এখন তুমি ধরে নাও, আচ্ছা এটা যদি আমরা পরিবর্তনটা এরকম ধরি, এখানে যেমন ডেল ধরেছি তাহলে এটা তুমি এরকম ধরে নাও যে এটা হচ্ছে ডি, আর এটাকে তুমি কি ডেল ডি ধরে নাও। ঠিক আছে, তাহলে ডেল ডি যদি ধরে নিই তাহলে আলটিমেটলি এটা কি আসবে মাইনাস ডেল ডি বাই কত ডি, তাহলে এটা হবে। তাহলে দেখো প্রাথমিক অবস্থায় ওর ব্যাস যদি ডি থাকে তাহলে এখন তার ব্যাস কত হবে, এখন তার ব্যাস হবে দেখো ডি প্লাস কত ডেল ডি, যদি ব্যাসের পরিবর্তন এটা হয় তাহলে এটা হলো কত ডি প্লাস কত ডেল ডি, এইটা হবে। এবার যদি তার আয়তন আমরা বার করি তাহলে প্রাথমিকের যে আয়তন সেই প্রাথমিকের আয়তন কত হবে, দেখো প্রাথমিকে তার আয়তন যদি আমরা v1 ধরি তাহলে v1 ইকুয়াল টু কত হবে, দেখো পাই, অ্যাকচুয়ালি তার মানে লম্ববৃত্তাকার চোঙ, সেই লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি হয় আমরা জানি পাই আর স্কয়ার কত এল হয়। তাহলে এখানে প্রথমে ওর ব্যাসটা কত ছিল ডি, তাহলে দেখো পাই ডি স্কয়ার ইন্টু কত হবে তার দৈর্ঘ্য এল ক্যাপিটাল এল, আর পরে যেটা হয়েছে সেটা কত, তাহলে পরের যে আয়তন v2 এটা কত হবে দেখো পাই, আচ্ছা এখানে ডিটা অ্যাকচুয়ালি কি ব্যাস, তাহলে এটা দেখো কত হবে d/4 লেখো তুমি, d/4 লিখতে হবে কারণ ডিটা হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ করলে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব, তাহলে অ্যাকচুয়ালি প্রাথমিক আয়তন v1 এটা সব সমান কি আসবে পাই ডি স্কয়ার ক্যাপিটাল এল বাই কত 4। একই রকম ভাবে আমরা যদি v2 বার করি এটা কি হবে পাই, দেখো এখানে হবে ডি প্লাস ডেল ডি বাই কত 4, এখানে এটা স্কয়ার ইনটু কত হবে দেখো এল প্লাস কত হবে ডেল এল, এটা হবে। ঠিক আছে, এবার তাহলে আয়তনের যে পরিবর্তন সেই আয়তনের পরিবর্তন কত হবে, দেখো তাহলে আয়তনের যে পরিবর্তন সেই পরিবর্তন আমরা লিখি, তাহলে আয়তনের পরিবর্তন দেখো ডেল ভি যদি আমরা ধরি তাহলে সেই ডেল ভি ইকুয়াল টু কি হবে দেখো v2 মাইনাস কত v1, তাহলে এটা হলো কি আয়তনের পরিবর্তন। তাহলে এইবার এর ভ্যালুগুলো যদি তুমি বসাও তাহলে কি হবে, ভ্যালুগুলো বসালে দেখো ফার্স্টে পাই বাই 4 এখানে থাকলো, তাহলে এটা দেখো ডি প্লাস ডেল ডি তার কি স্কয়ার ইনটু এল প্লাস কত ডেল এল, এইটা হচ্ছে প্রাথমিক আয়তন মাইনাস অন্তিম আয়তন, আর প্রাথমিক আয়তন কত পাই ডি স্কয়ার বাই 4 ইনটু কত হবে এখানে এল হবে, এটা হলো। এবার এখান থেকে তুমি একটা কাজ করো, এটাকে স্কয়ারে যদি ভেঙে দাও বা এটা এরকম ভাবে লেখা যাবে পাই ডি স্কয়ার বাই 4 ইনটু এল এইটা, আর এখানে দেখো এটাকে যদি আমরা স্কয়ারে ভাঙি তাহলে দেখো এটা হবে, মানে এক লাইন যদি আমি এক্সট্রা করি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো এটাকে এরকম ভাঙো, তাহলে পাই বাই 4 এখানে থাকলো, এটাকে স্কয়ারে ভাঙলে কি হবে দেখো ডি স্কয়ার প্লাস 2 ডেল ডি ইনটু বা 2d ইনটু কত হবে ডেল ডি প্লাস কত হবে ডেল ডি তার স্কয়ার। ঠিক আছে, এটা হবে প্লাস কি হবে ডেল ডি যেটা এটা হলো, আর ইনটু দিয়ে কি আছে এই এলটা যেটা সেটাকে তুমি স্কয়ারে ভাঙো, স্কয়ারে ভাঙলে কি হবে দেখো এল স্কয়ার প্লাস 2l ইনটু ডেল এল প্লাস কত হবে ডেল এল যেটা তার স্কয়ার। ঠিক আছে, মাইনাস কত পাই ডি স্কয়ার বাই 4 ইনটু কত এল, এটা হলো। এবার এখানে দেখো যে ডেল এল যেটা সেই ডেল এলটা কি খুব একটা ক্ষুদ্র, তাহলে তার যদি আমরা স্কয়ার করি সেই স্কয়ারটা কি আরো ক্ষুদ্র হবে, তাহলে ওটাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াবে দেখো পাই বাই 4 এখানে থাকবে ডি স্কয়ার প্লাস 2d ডেল ডি, এটা থাকলে এটাকে নেগলেক্ট করো, এখানে এটার ক্ষেত্রেও নেগলেক্ট যদি করি এল স্কয়ার প্লাস দেখো আসবে কত 2l ডেল এল, আর মাইনাস এখানে কত পাই ডি স্কয়ার বাই 4 ইনটু কত এল আছে। ঠিক আছে, এবার এখানে এইটার মধ্যে থেকে তুমি কি ডিটা কমন নাও আর এখান থেকে তুমি এল স্কয়ারটা কমন নাও। ঠিক আছে, তাহলে যদি স্কয়ারটা কমন নিয়ে নিই তাহলে কি আসবে, আচ্ছা আচ্ছা সরি এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে
এল এর তো এটা স্কোয়ার নেই, তাই না? তাহলে যেহেতু এটা স্কোয়ার নেই তাহলে আমার স্কোয়ারে ভাঙার কোনো দরকার নেই, ওইটা তো প্লেন আছে, ডেল প্লাস কত ডেল এল আছে, এল প্লাস ডেল এল, তাহলে এটাও কী হবে, এটা দেখো এল প্লাস কত হবে ডেল এল হবে, ঠিক আছে? এবার এই ব্র্যাকেটের ভিতরে আছে সেখান থেকে তুমি যদি ডি স্কোয়ারটা কমন নাও, তাহলে ডি স্কোয়ারটা কমন নিলে কী হবে π/4, এখানে ডি স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কী পড়ে থাকবে 1 প্লাস দেখো 2d ডেল ডি বাই কত হবে, এখানে ডি স্কোয়ারটা আমি কমন নিয়েছি তাহলে কি ডি স্কোয়ার এখানে নিয়ে তাহলে ভাগ করে দিলাম, আর এখান থেকে তুমি এলটা কমন নাও তাহলে কী হবে দেখো 1 প্লাস ডেল এল বাই কত এল হবে, মাইনাস এখানে কত পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু কত এল। তাহলে দেখো এই দুটোর মধ্যে থেকে তুমি পাই ডি স্কোয়ার বাই 4 ওইটা তুমি কমন নিয়ে নাও, তাহলে যদি ওইটা কমন নিয়ে নাও তাহলে কি আসবে, তাহলে দেখো ডেল ভি, সেই ডেল ভি এর ভ্যালু আসবে পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এল। তাহলে এইখানে যেটা পড়ে থাকবে সেটা কি পড়ে থাকবে, ওখানে যেটা পড়ে থাকবে দেখো 1 প্লাস 2 ইন্টু একটা ডি কেটে যাবে, তাহলে দেখো ডেল ডি বাই কত ডি, এটা ইন্টু ওখানে পড়ে থাকবে 1 প্লাস কত ডেল এল বাই কত এল মাইনাস কত, এখানে দেখো যেহেতু আমরা এটা কমন নিয়ে নাও তাহলে এখানে মাইনাস কত পড়ে থাকবে 1 পড়ে থাকবে, ঠিক আছে? এইবার তুমি কি করে দাও গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে দেখো পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এল, তাহলে এটা গুণ করলে তুমি যদি গুণ করো তাহলে ফার্স্ট এটা 1 প্লাস দেখো এটা আসবে ডেল এল বাই এল, তারপরে এটা দিয়ে গুণ করলে প্লাস 2 ডেল ডি বাই ডি, প্লাস কি আসবে দেখো 2 ইন্টু ডেল ডি বাই ডি ইন্টু ডেল এল বাই কত এল, এইটা আসবে, আর এখানে কত -1 আছে সেই 1টা থাকে, ঠিক আছে? এবার দেখো ডেল ডিটা ক্ষুদ্র আবার ডেল এলটা ক্ষুদ্র, তাদের যদি আমরা গুণফল করি সেই গুণফলটা কি আরো ক্ষুদ্র হবে, তাহলে ওটাকে নেগলেক্ট যদি করি তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে এটা দেখো আসবে পাই ডি স্কোয়ার এল বাই 4 ইন্টু এখানে কি পড়ে থাকবে, এটা দেখো ডেল এল বাই এল প্লাস কত হবে 2 ডেল ডি বাই কত ডি, এটা আসবে ক্যালকুলেশন করলে, ঠিক আছে? এইবার দেখো এখানে আমাদেরকে যেটা জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে কোশ্চেনে, যে আয়তনের পরিবর্তন কত হবে, তাহলে আয়তনের পরিবর্তন এইটা, তাহলে দেখো এখান থেকে আমরা বাকি যে রাশি সেই রাশিগুলোর মান আমার দেওয়া আছে, এবার এখানে দেখো এইটা যেটা সেটা পাই ডি স্কোয়ার বাই 4, এটা কি ওটা হচ্ছে তার ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল এটা লিখলাম এ ইন্টু এল প্লাস এখানে দেখো ডেল এল বাই এল, তার ভ্যালু সেটা আমরা জানি, সেটার ভ্যালু এখানে কত হয়েছে ডেল এল বাই এল, তার ভ্যালু যদি তুমি দেখো তাহলে ওইটার ভ্যালু হচ্ছে 10⁻³ তারপরে প্লাস এখানে প্লাস হবে না যেহেতু এখানে দেখো ডেল ডি বাই ডেল এ তার ভ্যালু কত মাইনাস আমরা পেয়েছি, তাহলে এখানে কি হবে ডেল এটার, তাহলে এখান থেকে দেখো যে ডেল ডি বাই ডি এটা ইকুয়াল টু কত -1/3 ইন্টু কত -10⁻³ এটা হবে, তাহলে এটা দেখো 2 ইন্টু 1/3 ইন্টু 10⁻³ এটা, তাহলে দেখো এ এর ভ্যালু, সেই এ এর ভ্যালু কত আছে, এ এর ভ্যালু হচ্ছে 0.1 আর ক্যাপিটাল এল এর ভ্যালু কত আছে 100, তাহলে এটা দেখো 10⁻³ মাইনাস 2 ইন্টু কত 1/3 ইন্টু কত 10⁻³, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে এইবার এটা যদি তোমরা ক্যালকুলেটরে বসাও তাহলে এখানে অ্যান্সার যেটা সেই অ্যান্সারটা কি তোমরা পেয়ে যাবে, অর্থাৎ ওই যে এটা তারটা সেই তারের যে আয়তনের পরিবর্তন কত হচ্ছে সেই আয়তনের পরিবর্তনটা পেয়ে যাবে, এখানে যে অ্যান্সার সেই অ্যান্সারটা তোমার আছে 0.0033 এত কি হবে সেমি কিউ, এটা হবে অ্যান্সার, ঠিক আছে? এটা একটু দেখো অনেক বড় টাইপের প্রবলেম এখানে, কিন্তু এর মধ্যে দেখো অনেক কিছু লুকিয়ে আছে, এই প্রবলেম থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, তাই না? এখানে যেমন পয়সন অনুপাত, সে পয়সন অনুপাতের ভ্যালু দেওয়া আছে, তাহলে ওখান থেকে দেখো বিকৃতির ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে ওখান থেকে আমরা কি ওর যে ব্যাসের পরিবর্তনটা হচ্ছে সেই ব্যাসের পরিবর্তনটা পেয়ে যাব, তারপরে এখান থেকে দেখো যে আয়তনের যে পরিবর্তন সেই আয়তনের পরিবর্তন পেয়ে যাব, এরকম টাইপের দেখবে অনেক প্রবলেম তোমরা পাবে, সেগুলো নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে প্রবলেমটা আছে 3 নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে এবার 3 নাম্বারটা হবে, 3 নাম্বারটা আমি পড়ছি ভালো করে শোনো, যে একটি সুষম তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক সেটা বলেছে 2 × 10⁻11 নিউটন
মিটার টু দি পাওয়ার -2, তারটিতে 5 × 10⁷ নিউটন পার মিটার স্কোয়ার মানের একটি প্রসারক পীড়ন প্রয়োগের ফলে তারটির আয়তনের বলেছে 0.02% কি পরিবর্তন ঘটল, তারটির ব্যাসার্ধ কত গুণ হ্রাস পাবে। দেখো এখানে যে তার, সেই তারটা দেখো যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে তার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা কি হ্রাস পাবে। আমরা জানি যে পয়সন অনুপাতের যে ক্যালকুলেশন বা পয়সন অনুপাত পড়ার সময় আমরা দেখেছি যে কোনো একটা তারের দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে তার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ কি হ্রাস পাবে। তাহলে তুমি যেটা ধরে নাও যে তারটার যে প্রাথমিক দৈর্ঘ্য, ঠিক আছে, প্রাথমিক দৈর্ঘ্য এটা সমান ক্যাপিটাল এল, এটা প্রাথমিক যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ এটা সমান তুমি ধরে নাও কত, ক্যাপিটাল আর। আর প্রাথমিক যে আয়তন, ঠিক আছে, প্রাথমিক আয়তন এটা সমান তুমি ধরে নাও কত, ক্যাপিটাল ভি। এবার এখানে কি কি বলে দিয়েছে যে আয়তনের যে পরিবর্তন, সেই পার্সেন্টেজটা কত বলে দিয়েছে, পার্সেন্টেজটা বলেছে দেখো 0.02। তাহলে এখানে দেখো যে ডেল ভি বাই ভি এটা ইকুয়াল টু কত হবে, 0.02 এটা হবে। তাহলে 0.02 এটা হচ্ছে পার্সেন্টেজ, এত কি পার্সেন্টেজ বলেছে। তাহলে এটা যদি করো তাহলে তোমার যেটা আসবে অ্যাকচুয়ালি, তাহলে দেখো 2 × 2 বাই তাহলে 100, আর এখানে একটা নিচে 100 থাকবে, তার মানে তোমার 2 × 10⁻⁴ কত, -4 এটা হবে এর পার্সেন্টেজটা, ঠিক আছে। আর ওর যে এবার তাকে কি করা হয়েছে, একটা পীড়ন প্রয়োগ করা হয়েছে। তাহলে পীড়ন যদি প্রয়োগ করা হয় তাহলে তার দৈর্ঘ্য যেটা, সেই দৈর্ঘ্যটা কি হবে, পরিবর্তন হবে। সেই সঙ্গে সঙ্গে কি তার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা পরিবর্তন হবে। তুমি ধরে নাও এর দৈর্ঘ্য যেটা বৃদ্ধি পেলে সেটা কত, ডেল এল। তাহলে এখন দৈর্ঘ্য কত হবে, এল প্লাস ডেল এল। এর ব্যাসার্ধ যেটা পরিবর্তন হলো ডেল আর। তাহলে এখন ব্যাসার্ধ কত হবে, দেখো আর প্লাস কত, ডেল আর। আর আয়তনের ডেল ভি পরিবর্তন হয়, তাহলে এখন কত হবে, দেখো ভি প্লাস কত হবে, ডেল ভি এটা হবে, ঠিক আছে। আর একটা কি বলে দিয়েছে, আর একটা বলে দিয়েছে ইয়ং গুণাঙ্ক বলে দিয়েছে। আর একটা কি পীড়ন প্রয়োগ করা হয়েছে, সেই পীড়নের ভ্যালু বলে দিয়েছে। দেখো আমরা জানি যে কোনো একটা তারের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক ওয়াই, সেই ওয়াই সমান কি হয়, ওয়াই সমান আমরা জানি অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য কি বিকৃতি। এখানে আমরা যদি লিখি তাহলে ওয়াই সমান কি হচ্ছে, ওয়াই সমান হচ্ছে পীড়ন বাই বিকৃতি। এবার এখানে দেখো পীড়নের যে ভ্যালু, সেই পীড়নের ভ্যালুটা বলে দিয়েছে, আর ইয়ং গুণাঙ্ক, সেই ইয়ং গুণাঙ্কের ভ্যালুটা বলে দিয়েছে। তাহলে এখানে দেখো বিকৃতি, সেটা ইকুয়াল টু আমরা কি জানি, তাহলে এখানে দেখো ডেল এল বাই কত হবে, এল হবে, এটা ইকুয়াল টু কি হচ্ছে, পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক। এবার এখানে পীড়নের যে ভ্যালু সেটা বলেছে 5 × 10⁷, আর ইয়ং গুণাঙ্কের ভ্যালু বলেছে 2 × 10⁻11, ঠিক আছে। তাহলে এইটা আমরা পেলাম। এবার যদি ধরো এর আমরা প্রাথমিক আয়তন দেখি, তাহলে এখানে জানতে চেয়েছে যে তারটির ব্যাসার্ধ কত গুণ হ্রাস পাবে। তাহলে প্রাথমিকে যদি এর আয়তন দেখি, সেই আয়তন কত হবে, দেখো পাই আর স্কোয়ার ইন্টু কত হবে, এল হবে। আর পরে এর আয়তন এটা আছে, প্রাথমিক আয়তন আমরা যদি V1 ধরি আর অন্তিম আয়তন V2, তাহলে এটা কত হবে, পাই। দেখো আর এর ভ্যালু কত হবে, আর পরিবর্তন হয়ে কত হয়েছে, আর প্লাস ডেল আর, তার কি স্কোয়ার ইন্টু কি হবে, এখানে দেখো এল প্লাস কত হবে, ডেল এল এটা হবে। তাহলে এটা হলো কি তার আয়তন। এবার যদি আমরা বার করি আয়তনের যে পরিবর্তন, সেই আয়তনের পরিবর্তন কত হচ্ছে, তাহলে আয়তনের পরিবর্তন দেখো V2 - V1, ঠিক আছে। তাহলে আয়তনের পরিবর্তন V2 - V1, সেই আগের মতো তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে বার করবে। বা যদি তোমরা না করতে, এবার এখানে কি, এবার যদি তোমাকে জানতে চাই যে আয়তনের যে পরিবর্তন প্রাথমিকের সাপেক্ষে, তাহলে সেটা কত হবে। দেখো এটা আমরা এরকম লিখতে পারি যে V2 - V1 বাই V1, এটা সমান যদি আমরা বার করি তাহলে এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু যদি তোমরা ক্যালকুলেশন করে বার করো, সে আগে যেভাবে আমরা বার করলাম এর আগের প্রবলেমটা, সেইভাবে যদি তোমরা বার করো তাহলে এইটা দেখবে এরকম আসবে ডেল এল বাই এল -2 × ডেল আর বাই কত হবে, আর হবে, ঠিক আছে। এইভাবে তোমরা যদি ক্যালকুলেশনটা করো তাহলে পেয়ে যাবে। তাহলে এখানে দেখো V2 - V1 বা এটাকে আমরা এরকমভাবে লিখছি যে ডেল ভি বাই কত V1, এটা সমান কত, ডেল এল বাই কত এল -2 × ডেল আর বাই কত আর, ঠিক আছে। এটার ক্যালকুলেশন হবে। এইবার এখানে জানতে চেয়েছে ব্যাসার্ধের পরিবর্তন। এবার এখানে দেখো কোনটা কোনটা দেওয়া আছে, ওর আয়তনের পরিবর্তন কতটা হয়েছে, সেই আয়তনের পরিবর্তনটা যদি আমরা দেখো এখান থেকে পেয়েছি, তাহলে আয়তনের পরিবর্তনটা হবে 2 × 10⁻⁴,
আর দৈর্ঘ্যের পরিবর্তন কত হয়েছে দেখো 5 ইন্টু 10⁷ বাই 2 ইন্টু 10⁻11 মাইনাস এটা 2 ইন্টু ডেল আর বাই কত আর। তাহলে এখান থেকে তোমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দাও তাহলে ওর ক্ষেত্রে যে ব্যাসার্ধ সে ব্যাসার্ধের কত গুণ হ্রাস হচ্ছে। দেখো এখানে এই যদি তোমরা ক্যালকুলেশনটা করো, এই ক্যালকুলেশনটা করলে তোমার কি নেগেটিভ আসবে, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা যদি তোমরা ভালো করে ক্যালকুলেটরে বসিয়ে করো দেখবে নেগেটিভ আসবে। তাহলে নেগেটিভ আসার মানে হচ্ছে কি ওর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা কি হ্রাস পাবে এবং কতটা হ্রাস পাবে সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এটা ভালো করে এবার নিজেরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। এবার এইরকম টাইপের অঙ্ক দেখবে অনেক কটা পাবে। আচ্ছা, এরপরে 5 নম্বরের প্রবলেমটা করছি, 4 নম্বরটা থাক, ওটা না করলে হবে। দেখো 5 নম্বরটা বলেছে 40 মিলিমিটার ব্যাস বিশিষ্ট ঘনকের উপরের তলে বলেছে 8 কিলো নিউটন মানের একটি বল স্পর্শকীয়ভাবে প্রয়োগ করার ফলে ঘনকটির নিচের তলের সাপেক্ষে উপরের তলের সরণ যেটা হলো সেটা কত 0.1 মিলিমিটার। ঘনকটির দৃঢ়তা গুণাঙ্ক কত হবে। দেখো দৃঢ়তা গুণাঙ্ক কখন হয়, যে কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করে বস্তুটার যে বিকৃতি সে বিকৃতিটা করার সময় যদি তার আয়তনের কোনো না পরিবর্তন হয় তাহলে আমরা কি জানি, বা ওটা ছিল দেখবে ক্রিন্তন পীড়ন বা ক্রিন্তন বিকৃতির যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা কি বলে জানি দৃঢ়তা গুণাঙ্ক। সেই দৃঢ়তা গুণাঙ্ক দেখবে আমরা ইকুয়েশনও পড়েছিলাম, দৃঢ়তা গুণাঙ্কের ইকুয়েশন এটা ছিল কি এন, সেটা কত ছিল এ বাই কত এ বাই কত থিটা, থিটা বা এরকম ভাবে লিখতে পারি এফ বাই এ বা এখানে থিটার জায়গায় কি ছিল লিখবে ডেল এল বাই কত এল, এটা ছিল। তাহলে এইবার এখানে কি কি বলে দিয়েছে, যে দেখো যে একটি 40 মিলিমিটার বাহু বিশিষ্ট কি ঘনক, একটা ঘনক আছে, সেই ঘনকের উপরের দিকে বল প্রয়োগ করা হয়েছে, তাহলে উপরের দিকটা সরণ ঘটবে, মানে এরকম একটা ঘনক, সেই ঘনক এরকম আছে, সেই ঘনকের কি আমরা উপরের দিকে যদি বল প্রয়োগ করি তাহলে উপরের দিকটা সরে যাবে, নিচের দিকের কি কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এবার এখানে যেটা বলে দিয়েছে যে ঘনকটার বাহু, সে বাহু দেখো এল, সেই এল ইকুয়াল টু কত বলে দিয়েছে 40 মিলিমিটার। তাহলে এটা দেখো আমরা কি লিখতে পারি 40 ইন্টু 10⁻³ মিটার, এটা লিখতে পারবো। আর কি বলে দিয়েছে, আর যেটা বলে দিয়েছে যে ওর উপরে যে বলটা প্রয়োগ করা হয়েছে সে বলটা সেটা বলেছে তোমার 8 কিলো নিউটন। তাহলে এটা দেখো 8 ইন্টু 10⁻³ নিউটন, কিলো মানে 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আর এখানে দেখো যেটা ওর যে দৈর্ঘ্যের পার্থক্য, এটা দৈর্ঘ্যের যে পরিবর্তন হয়েছে বা সরণ হয়েছে মানে ডেল এল, সেই ডেল এল এর ভ্যালু বলে দিয়েছে দেখো 0.1 মিলিমিটার। তাহলে এটা ইকুয়াল টু কি হবে 0.1 মিলিমিটার। তাহলে দেখো 0.1 ইন্টু 10⁻³ মিটার, এটা পেলাম। আর একটা এখানে দেখো যদি আমরা এবার বার করতে কি বলেছে, বার করতে যেটা বলেছে দৃঢ়তা গুণাঙ্ক, তাহলে দৃঢ়তা গুণাঙ্ক বার করতে গেলে আমার কি লাগবে এ লাগবে। তাহলে দেখো এখানে এল দেওয়া আছে, তাহলে ঘনক যেহেতু তার আয়তনের ফর্মুলা কি এল কিউ হয়, তাহলে দেখো এল কিউ, তাই তো না, এখানে আয়তন লাগবে না, ক্ষেত্রফল লাগবে, ক্ষেত্রফল মানে এল স্কোয়ার। তাহলে দেখো 40 ইন্টু কত 40, বা এটা দেখো কি হবে 40 ইন্টু 40 ইন্টু দেখো কত হয়ে যাবে 10⁻, তাহলে এটা কি মিলিমিটার স্কোয়ার হবে। তাহলে মিটার স্কোয়ারে করতে গেলে কি করতে হবে, এটাকে দেখো 10⁻, কত হয়ে যাবে অ্যাকচুয়ালি -6, এত কি হয়ে যাবে মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কার ভ্যালু পেলাম, ই এর ভ্যালু পেয়ে গেলাম। আর দেখো স্মল এল এর ভ্যালু দেওয়া আছে, এল এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এখান থেকে ডেল এল বাই এল তার ভ্যালু পাবো। তাহলে এখান থেকে দেখো যে দৃঢ়তা গুণাঙ্ক এন, সেই এন ইকুয়াল টু কি হবে ফোর্স বাই কি হবে। এবার বলের মান দেখো কত আছে 8 ইন্টু 10⁻³ নিউটন বাই ক্ষেত্রফল হচ্ছে 40 ইন্টু 40 ইন্টু কত 10⁻⁻6 বাই এখানে দেখো ডেল এল এর ভ্যালু কত আছে 0.1 ইন্টু 10⁻³ আর এল এর যে ভ্যালু সেটা দেওয়া আছে কত 40 ইন্টু 10⁻³ তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেটরে বসাও তাহলে এখানে যে দৃঢ়তা গুণাঙ্ক সেই দৃঢ়তা গুণাঙ্কের যে ভ্যালু সেই ভ্যালুটাকে চলে আসবে, ঠিক আছে। ক্যালকুলেশনগুলো ভালো করে দেখবে এবং এগুলাকে খাতায় লিখে রাখবে, তাহলে পরে যখন অবসর সময় তখন কিন্তু এইগুলো তোমরা দেখলে প্রবলেমটা কি তোমাদের মনে পড়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা, এরপরে যেটা আছে 6 নম্বরটা দেখো। 6 নম্বরটা বলেছে ভিন্ন উপাদানের তৈরি ভিন্ন উপাদানের দুটো অনুরূপ তারকে একই বলের সাহায্যে টানা হলো, তার দুটির দৈর্ঘ্য বৃদ্ধির পার্থক্য যেটা বলেছে কত 0.25 মিটার। যদি তার দুটির উপাদানের ইয়ং গুণাঙ্কের অনুপাত 5:3 হয় তবে এদের প্রত্যেকটির দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ কত হবে। ঠিক আছে, তাহলে এইবার দেখো, তাহলে তুমি ধরে নাও যে প্রথম যে তার সে প্রথম তারের ইয়ং গুণাঙ্ক এটা হচ্ছে y1, আর দ্বিতীয় তারের যেটা আচ্ছা একটা তুমি ধরে নাও y1 আর একটা হচ্ছে কত y2। ঠিক আছে, আর কি কি বলা আছে, তাহলে দেখো প্রথম এখানে কি দুটো তারের আলাদা আলাদা কি দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, সেই দৈর্ঘ্য বৃদ্ধির পার্থক্য কত বলেছে 0.25। তাহলে প্রথমটা যেটা সেটা হচ্ছে কত ডেল L1, আর পরের যেটা সেটা হচ্ছে কত তুমি ধরে নাও ডেল L2। ঠিক আছে, দেখো ভিন্ন উপাদান বলেছে কিন্তু অনুরূপ। অনুরূপ মানে তার প্রাথমিক দৈর্ঘ্য এবং তার যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা কি হবে সেম হবে। তাহলে তুমি ধরে নাও এবার তার উপরে কি করা হয়েছে, একই রকম বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, দেখো একই বলের সাহায্যে টানা হলো। তাহলে প্রথম ক্ষেত্রে যদি প্রথম তারের ক্ষেত্রে যদি আমরা লিখি দেখো y1 এটা ইকুয়াল টু কি হবে f বাই a বাই দেখো এটা দেখো ডেল L1 বাই কত হবে এখানে L হবে। ঠিক আছে, ভিন্ন উপাদানের দুটো অনুরূপ তারকে একই বলের সাহায্যে টানা হলো, তাহলে তার দুটো দৈর্ঘ্য তুমি কি সেম ধরো না, তাহলে এইটার দৈর্ঘ্য কত L, এটার দৈর্ঘ্য L, এটা হলো। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা y2 বার করি সেই y2 এর ভ্যালু কত হবে, দেখো এর ক্ষেত্রে y2 এর ভ্যালু হবে f বাই a বাই কত হবে ডেল L2 বাই কত হবে ক্যাপিটাল L, এটা হবে। এবার এখান থেকে যদি আমরা ধরো তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি f ইনটু L বাই a ইনটু ডেল L1। এর ক্ষেত্রে আমরা y2 সেই y2 ইকুয়াল টু কি লিখতে পারবো f ইনটু L বাই a ইনটু কত ডেল দেখো কত L2, এটা লেখা যাবে। এবার এই দুটো যদি আমরা অনুপাত করি অর্থাৎ দেখো y1 বাই y2 এটা ইকুয়াল টু কি হবে দেখো fL বাই a ইনটু ডেল L1 ইনটু দেখো এটা বাইকাল উল্টে গেল, তাহলে a ইনটু কত হবে ডেল L2 বাই কত f ইনটু L, তাহলে এটা কেটে যাচ্ছে a কেটে যাচ্ছে, তাহলে এটা দেখো কি হচ্ছে ডেল L2 বাই কত হচ্ছে ডেল L1। ঠিক আছে, এইবার আরেকটা কি বলে দিয়েছে যে ওদের যে ইয়ং গুণাঙ্কের যে অনুপাত সেটা কত 5/3, তাহলে এটা দেখো কত 5/3 এটা ইকুয়াল টু ডেল L2 বাই কত ডেল L1। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা যদি এটা বার করি ডেল L2 এটা সমান কত হবে 5/3 ডেল L1, একটা ইকুয়েশন পেলাম। আর একটা বলে দিয়েছে যে তার দুটো দৈর্ঘ্য বৃদ্ধির যে পার্থক্য সেটা কত 0.25। দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারি ডেল L2 মাইনাস ডেল L1 এটা ইকুয়াল টু কত 0.25 মিটার, এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো যদি আমরা ডেল L2 এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এটা কত দেখো 5/3 ডেল L1 মাইনাস কত হবে ডেল L1 এটা হচ্ছে 0.25, তাহলে এটা যদি করো তাহলে দেখবে আসবে 2 ডেল L1 বাই কত 3 এটা সমান কত 0.25। এখান থেকে ডেল 1 যেটা ডেল L1 বা প্রথম তারটা দৈর্ঘ্যের পরিবর্তন এটা কত হবে 3/2 ইনটু কত 0.25। ঠিক আছে, এটা হবে অ্যানসার। আর এটা যদি আমরা পেয়ে যাই এই ইকুয়েশনে বসিয়ে দিলে তার ভ্যালুটা পাবো ডেল L2 এর ভ্যালু পাবো, ওটা তোমরা নিজেরা করবে। তাহলে এটা ভালো করে এখান থেকে আরেকটা করতে পারো যে দেখো বাকি সব কিছু কি আছে একই আছে, তাহলে ইয়ং গুণাঙ্ক সেই ইয়ং গুণাঙ্ক যার বেশি হবে। ঠিক আছে, এখন ইয়ং গুণাঙ্ক যার বেশি তার দৈর্ঘ্য পরিবর্তন কি হচ্ছে কম হচ্ছে। এখান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ইয়ং গুণাঙ্কের অনুপাত সেটা কি ব্যস্তানুপাতিক হচ্ছে, তাই না, যে কোনো একটা তারের ইয়ং গুণাঙ্ক যদি বেশি হয় তাহলে তার যে দৈর্ঘ্য পরিবর্তন সেই দৈর্ঘ্য পরিবর্তনটা কি হবে কম হবে। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। এগুলো ছোটোখাটো যে জিনিস সেই ছোটোখাটো জিনিসগুলো ভালো করে মনে রাখবে, কারণ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই কনসেপচুয়াল যে কোশ্চেন সেই কনসেপচুয়াল কোশ্চেনগুলাই থাকবে। ঠিক আছে, ওই জন্য কনসেপ্ট যেটা সেই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে 7 নম্বর। দেখো বলে যে ভারত মহাসাগরের গড় গভীরতা প্রায় কত 3000 মিটার। এবার সমুদ্রের তলদেশে জলের প্রতি একক আয়তনের আয়তন সংকোচন সেটা কি ডেল ভি বাই ভিটা নির্ণয় করতে বলেছে।
কি কি দেওয়া আছে? প্রদত্ত জলের আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং জি এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আয়তন সংকোচন বার করতে বলেছে আর আয়তন বিকৃতি গুণাঙ্ক দেওয়া আছে। দেখো আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক, সে আয়তন বিকৃতি গুণাঙ্ক পড়ার সময় দেখেছি যে কে, সে কে ইকুয়াল টু কি ছিল? কে ছিল দেখবে পি বাই ডেল ভি বাই কত ভি, এটা ছিল। অর্থাৎ আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে কি, যে আয়তন পীড়ন বাই কে আয়তন বিকৃতি। আয়তন পীড়ন, সে আয়তন পীড়ন ইকুয়াল টু আমরা সেটা কি দেখিয়েছিলাম যে প্রযুক্ত চাপের সঙ্গে সমান হবে। কেন? কারণ দেখো এখানে এফ বাই এ যেটা, সেই এফ বাই এ এইটা ইকুয়াল টু আবার কি হয়? চাপের সঙ্গে সমান হয়। সেখান থেকে আমরা দেখেছিলাম আয়তন বিকৃতি গুণাঙ্ক কে সমান কত? পি বাই কত? ডেল ভি বাই ভি। তাহলে এখান থেকে আমাদের এখানে যেটা বার করতে বলেছে কি, ডেল ভি বাই ভিটা বার করতে বলেছে। তাহলে দেখো ডেল ভি বাই ভি এটা ইকুয়াল টু কি হবে? পি বাই কত কি হবে? এবার পিটা এখানে কি? চাপ। দেখো যেহেতু এখানে একটা কি তরল বলেছে, তাহলে তরলের ওখানে যে ভারত মহাসাগর, সেই ভারত মহাসাগরের গভীরতা অর্থাৎ এইচ এর ভ্যালুটা বলে দিয়েছে, সেটা কত? 3000 মিটার। ঠিক আছে, তাহলে এখানে দেখবো আমরা চাপের রাশিমালা শিখেছি, ক্লাস 9-এ ছিল যে চাপ, সে চাই ইকুয়াল টু কত? এইচ রো জি, এটা ফর্মুলা হয়। তাহলে এখানে এইচ এর ভ্যালু কত বলে দিয়েছে? 3000 মিটার। আর রো যেটা, রোটা কি? জলের ঘনত্ব। এসআই পদ্ধতিতে যদি জলের ঘনত্ব বসাও সেটা কত হয়? 1000 হয়। আর সিজিএস পদ্ধতিতে কত হয়? 1 হয়। আর জি যেটা, সেই জি এর যে ভ্যালু, সেই জি এর ভ্যালু কত? 10 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখো পি এর ভ্যালুটা পেয়ে যাব। আর পি এর ভ্যালুটা দেওয়া আছে, পি এর যে ভ্যালু, সেই পি এর ভ্যালু দেওয়া আছে তোমার 2.2 ইন্টু 10⁹ এত নিউটন মিটার টু কত? -2। তাহলে এখান থেকে দেখো কে এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো যে ডেল ভি বাই ভি এটা সমান দেখো 3000 ইন্টু 1000 ইন্টু 10 বাই কত হবে? 2.2 ইন্টু 10⁹। তাহলে এখান থেকে কি আয়তনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা জানতে চেয়েছে। তাহলে ওটা ক্যালকুলেশন করলে কি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখো। আচ্ছা, এরপরে আটের যেটা, সেই আটেরটা করছি নি, কারণ দেখবে এই আটের যে প্রবলেম, সেম প্রবলেম একটা উদাহরণে দেওয়া আছে এরকম টাইপের। ওই উদাহরণ ছায়ার বই যেটা, সেই ছায়ার বইয়ের উদাহরণটা তোমরা ভালো করে দেখবে, তাহলে উদাহরণটা দেখলে কিন্তু এটা পেরে যাবে। ঠিক আছে, এরপরে যে 9-এর প্রবলেম, সেই 9-এর প্রবলেমটা আমি করছি, আগে পড়ছি ভালো করে শোনো। বলেছে একটি গুলতি রবারের ব্যান্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 25 মিলিমিটার স্কোয়ার এবং প্রাথমিক দৈর্ঘ্য, সেই প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে কত? 10 সেন্টিমিটার। ব্যান্ডটিকে 5 সেন্টিমিটার টেনে 5 গ্রাম ভরের একটি ঢিল নিক্ষেপ করা হলো। ঠিক আছে, যদি রবারের ইয়ং গুণাঙ্ক 5 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার হয়, তবে ঢিলটিকে যে বেগে নিক্ষেপ করা হলো। অর্থাৎ দেখবে অনেক সময় আমরা পাখি, সে পাখি যখন শিকার করি, দেখবে এক ধরনের পাওয়া যায় রাবার, সেই রাবারের মাঝখানে একটা কাপড় টাইপের থাকে, সে এইভাবে টেনে আমরা কি ছেড়ে দিই। তাহলে টেনে ছেড়ে দিলে সেই যে ওর ভিতরে যে ঢিলটা, সেই ঢিলটা কি হয়? সামনের দিকে এগিয়ে যায়। এবার এইটা কেন এগিয়ে যায়? দেখো ওটা রাবারের যখন থাকে, সেটাকে যখন আমরা ধরো টানি, সেই টানতে গেলে আমাদের কি করতে হয়? একটা বল প্রয়োগ করতে হয়, বা ওখানে বল প্রয়োগ করে ওর উপরে কি একটা সরণ ঘটানো হয়। সেই সরণের ফলে একটাকে আমাদেরকে ওয়ার্ক ডান করতে হয় বা কৃতকার্য করতে। এবার যত পরিমাণে কৃতকার্য করা হবে, সেই পরিমাণ কৃতকার্যটাই ওর মধ্যে কি স্মৃতিশক্তি রূপে সঞ্চিত হবে। তাহলে তুমি ধরে নাও যে এবার ওখানে যে স্মৃতিশক্তিটা সঞ্চিত হলো, ছেড়ে দিলে কি হবে? ওই স্মৃতিশক্তি যেটা, সেই স্মৃতিশক্তিটা কি গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে ওর যে গতিশক্তি, সেই গতিশক্তি যদি ধরো 1/2 mv² হয়, তাহলে সেই 1/2 mv² ইকুয়াল টু কী হবে? তার যে কৃতকার্য, সেই কৃতকার্যের সঙ্গে সমান হবে। এবার এর আগে আমরা যখন ওই যে 1/2 ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, সেই বিকৃতির প্রমাণের সময় দেখেছিলাম যে কোনো একটা তার বা যে কোনো একটা দণ্ডকে যদি টেনে বড় করা হয়, তাহলে তার মধ্যে যে সঞ্চিত স্থিতিশক্তি বা কৃতকার্য, সেই কৃতকার্য কত ছিল? 1/2 YA L² বাই কত? ক্যাপিটাল এল। এটা দেখবে তার রাশিমালা ছিল। এটা ভালো করে মনে রাখবে, কারণ এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা অঙ্ক করতে গেলে প্রচুর কাজে লাগে। তাহলে দেখো 1/2 mv², এটা ইকুয়াল টু কত হচ্ছে? 1/2 YA L² বাই কত? ক্যাপিটাল এল। তাহলে দেখো এই যে স্থিতিশক্তি,
সেই স্থিতিশক্তিটা যদি গতিশক্তির সঙ্গে সমান করে দিই, তাহলে দেখো এখান থেকে আমরা কি ওর যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা আমরা কি বার করতে পারবো। তাহলে দেখো এখানে কি কি বলা আছে, যেগুলো বলে দেওয়া আছে সেগুলো লেখো। দেখো প্রথমে বলেছে ক্ষেত্রফলটা বলে দিয়েছে, অর্থাৎ এ যেটা সেই এর ভ্যালু বলে দিয়েছে 25 মিলিমিটার স্কোয়ার। তাহলে এটা দেখো আসবে 24 ইন্টু 10⁻⁻6, এত কি হবে মিটার স্কোয়ার আসবে। আর প্রাথমিক দৈর্ঘ্য, সেই প্রাথমিক দৈর্ঘ্য দেখো ক্যাপিটাল এল, সেই এটা বলে দিয়েছে কত 10 সেন্টিমিটার। তাহলে এটা দেখো 0.1 কি মিটার চলে আসলো। আর কি দেওয়া আছে, ব্যান্ডটিকে টেনে, অর্থাৎ যে দৈর্ঘ্যের পরিবর্তন করা হয়েছে স্মল এল, সেই স্মল এল এর ভ্যালু কত বলা আছে 5 সেন্টিমিটার, এটা সমান হচ্ছে 0.05 মিটার। আর ওইটার যে ভর, সে ভর বলে দিয়েছে, ভর কত বলেছে, তাহলে এম, সেই এম সমান কত 5 গ্রাম, তাহলে 5/1000, এটা কি হলো কেজি এসআই পদ্ধতিতে বার করছি। আর কি বলা দিয়েছে ইয়ং গুণাঙ্ক, সেই ইয়ং গুণাঙ্ক ওয়াই, সেই ওয়াই বলা আছে 5 ইন্টু কত 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার, এগুলো বলা আছে। তাহলে দেখো এই ইকুয়েশনে ওয়াই বলা আছে, এ বলা আছে, স্মল এল বলা আছে, ক্যাপিটাল এল বলা আছে, ঠিক আছে। তাহলে সব কিছু বলা আছে। তাহলে এখান থেকে কি আমরা এম এর ভ্যালুটা বার করতে, তাহলে দেখো হাফ হাফ কেটে গেল। তাহলে দেখো এখানে ভি স্কোয়ার, সেই ভি স্কোয়ার ইকুয়াল টু হবে ওয়াই, তাহলে ওয়াই এর যে ভ্যালু, সেই ওয়াই এর ভ্যালু কত 5 ইন্টু 10⁸ ইন্টু কি আছে এ, সেই এ এর ভ্যালু দেখো আমরা পেয়েছি 25 ইন্টু 10⁻⁻6 ইন্টু স্মল এল, সেই স্মল এল এর ভ্যালু কত আছে 0.05, তাহলে 0.05 তার কি হবে স্কোয়ার, বাই নিচে কি হবে, নিচে দেখো ক্যাপিটাল এল আর ভরটা নিচে নেমে আসবে। তাহলে ক্যাপিটাল এল এর ভ্যালু বলা আছে 0.1, আর ভরের যে ভ্যালু সেটা কত 5/1000। তাহলে এখানে এই যে ভ্যালু, এটা ভ্যালুগুলো তোমরা যদি ক্যালকুলেটরে বসিয়ে দাও, তাহলে এর যে অ্যান্সার, সেই অর্থাৎ একটা ভি স্কোয়ারের ভ্যালু আসবে, সেই ভি স্কোয়ারটাকে তোমরা কি করে দেবে, রুট করে দেবে। তাহলে রুট করে দিলে ওখানে ও যে ভেলোসিটি নিয়ে ওই ঢিলটা নিক্ষেপ করা হবে, সেই ভেলোসিটির ভ্যালুটা কি চলে আসবে, ঠিক আছে। তোমরা এটা অবশ্যই খাতা লিখে নাও। আচ্ছা, এরপরে 11-এর প্রবলেমটা করছি। দেখো 11-এর প্রবলেমটা যেটা, সেটা বলেছে একটি সুষম আচ্ছা এটা মুছে দিই। 11টা যেটা বলেছে যে একটি সুষম চোঙাকার তারের উপর অনুদৈর্ঘ্য বল প্রয়োগের ফলে তার উদ্ভূত যে পীড়ন, সেই পীড়নের ভ্যালু বলেছে 5 ইন্টু 10⁻7 নিউটন মিটার টু দি পাওয়ার -2। তারটির উপাদানের ইয়ং গুণাঙ্ক সেটা বলে দিয়েছে, তারটির আয়তন 0.02% পরিবর্তিত হলে প্রকৃত ব্যাসার্ধের সাপেক্ষে ব্যাসের শতকরা পরিবর্তন কত হবে, ঠিক আছে। এই ব্যাসার্ধের পরিবর্তন কত হবে, দেখো এর আগে এরকম টাইপের একটা প্রবলেম আমরা করেছি, যে 3 নাম্বার যে প্রবলেম, সেই 3 নাম্বারের প্রবলেমটা, সেই 3 নাম্বার প্রবলেমের সঙ্গে দেখবে এই অঙ্কটা অনেকটাই মিল। তাহলে 3 নাম্বারের প্রবলেমটা তোমরা আবার ভালো করে দেখবে, এবং 11 নম্বরের যে প্রবলেম, সেই 11 নম্বরের প্রবলেমটা নিজেরা করবে। যদি না হয় তখন তোমরা আমাকে জানাবে, আমি চেষ্টা করব করে দেওয়ার, ঠিক আছে। তারপরে 12 নম্বরের প্রবলেমটা দেখো, 12 নম্বরের যে প্রবলেম, সে 12 নম্বরের প্রবলেমটা আর 1 নম্বরের যে প্রবলেম দেখো সেম। ওখানে যে প্রাথমিক বলটা সেটা 4 নিউটন বলা ছিল, আর এখানে সেটা কত বলে দিয়েছে, যে পীড়ন সে আলাদা, একটা আলফা বলেছে আর একটা কি বিটা বলেছে। এই দৈর্ঘ্য পরিবর্তন, একটা ওখানে L1 আর L2 যেটা ছিল, এখানে আলফা আর বিটা বলে দিয়েছে। তাহলে একই রকমভাবে 1 নম্বরের মতো যদি তোমরা এখানে ওই রকমভাবে ক্যালকুলেশন করো, তাহলে দেখবে একই রকমভাবে প্রসেসে তোমরা আস্তে আস্তে এগোবে। ঠিক এখানে যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা পেয়ে যাবে। আমরা ফার্স্টে 1 নম্বরে কি দুটো অ্যান্সার বার করতে হয়েছিল, এখানে কি একটা, অর্থাৎ তার যে প্রাথমিক দৈর্ঘ্য, সেই প্রাথমিক দৈর্ঘ্যটাই কি বার করতে হবে, ঠিক আছে। তাহলে প্রাথমিক দৈর্ঘ্যটাই করবে। তারপরে 13টা দেখবে ভালো করে। 13টা বলেছে 5 সেন্টিমিটার বেধ ও 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার প্লেটের বেধ বরাবর 9 ইন্টু 10⁴ নিউটন স্পর্শকীয় বল প্রয়োগ করা হলো। প্লেটটির নিচের তল যদি মেঝের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তবে প্লেটটির উপরের অংশ কতখানি বিকৃত হবে, প্লেটটির উপাদানের দৃঢ়তা গুণাঙ্ক বলে দেওয়া আছে। দেখো এই প্রবলেমটা অনেকটা 5 নম্বরের যে প্রবলেম, সেই 5 নম্বর প্রবলেমটার মতো। অর্থাৎ দেখবে আমরা দৃঢ়তা গুণাঙ্ক, সেই দৃঢ়তা গুণাঙ্কের ইকুয়েশন কি জানি, দৃঢ়তা গুণাঙ্ক n, সেই n ইকুয়াল টু কত হয়
এফ বাই কত আলফা বাই কত থিটা, থিটা মানে কি স্মল এল বাই ক্যাপিটাল এল, বা বিকৃতি যেটা সে বিকৃতির সঙ্গে সমান হয়। তাহলে এখানে দেখো বেদ বলে দেওয়া আছে, বাহু বলে দিয়েছে, তাহলে ওখান থেকে বাহু বলে দেওয়া আছে, তাহলে ওখান থেকে কি আমরা আয়তন পেয়ে যাব। আর স্পর্শকীয় বল বা এফ, সেই এফ এর ভ্যালুটা বলে দিয়েছে। আবার দেখো যে ওর ক্ষেত্রে বিকৃতিটা বার করতে বলেছে, বিকৃতি, তাহলে দেখো এটা আরও সোজা, কারণ আমরা জানি এন, সেই এন এর ভ্যালু কত হয় এফ বাই এফ বাই কত স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখানে দেখো স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা কত আসবে এফ বাই এ ইন্টু কত এন হবে। তাহলে দেখো এখানে এফ এর ভ্যালু বলে দিয়েছে, তারপরে এর ভ্যালু আমরা বার করে নিতে পারবো, কেন, কারণ বেদ বলে দিয়েছে আর বাহু বলে দিয়েছে, ঠিক আছে। অবশ্য বর্গাকার পাত, সে বর্গাকার পাত তার ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহু স্কয়ার হয়, তাহলে ওই ফর্মুলায় চলে আসবে। আর ওর উপরে যে কতটা বল প্রয়োগ করা হয়েছে সে বলের ভ্যালুটা বলে দিয়েছে, তাহলে সব বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে দেখবে সব চলে আসবে, ঠিক আছে। এরপরে 14 নম্বরের যে প্রবলেম, সেই 14 নম্বরের প্রবলেমটা দেখো, বলেছে একটি সুষম তারের দৈর্ঘ্য 8 মিটার এবং এর যে ওজন, সেই ওজনটা কত 20 নিউটন, ঠিক আছে। এটা দেখো, তাহলে একটা সুষম তার এরকম, সেই সুষম তারের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত 8 মিটার। তাহলে এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত 8 মিটার বলে দিয়েছে। আর বলে দিয়েছে যে তারটার যে ওজন, সেই ওজনটা কত, তাহলে তারটার ওজন সমান কত, এটা সমান বলে দিয়েছে কত 20 নিউটন। ওজন মানে কত এমজি, তাহলে টোটাল এমজিটা বলে দিয়েছে। এবার বলেছে যে তারটির সাহায্যে 5 কেজি ভরের একটি বস্তুকে ঝোলানো হলো এবং সম্পূর্ণ সংস্থাটি একটি সুদৃঢ় বিন্দু থেকে আটকানো হচ্ছে। তাহলে এখানে একটা কি আটকে দিল, দিয়ে এখানে কি করা হয়েছে, একটা 5 কেজি ভরের বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে 5 কেজি ভরের বস্তুকে ঝুলিয়ে দিলাম। এবার বলছে যদি তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 3 সেন্টিমিটার স্কোয়ার হয়, তবে ঝুলন বিন্দু থেকে 6 মিটার নিচে তারটির পীড়ন নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এখানে কি বার করতে বলেছে, যে তারটির যে পীড়ন, সেই পীড়ন ইকুয়াল টু আমরা কি জানি বল বাই ক্ষেত্রফল। তাহলে ফার্স্টে এখানে এবার বলেছে ঝুলন বিন্দু থেকে কত 6 মিটার নিচে, তাহলে এইটা তুমি ধরে নাও কত 6 মিটার, তাহলে 6 মিটার নিচে, সেই নিচের বিন্দুতে কি বার করতে বলেছে, পীড়ন কত হবে, সেই পীড়নের ভ্যালুটা বার করতে বলেছে। দেখো তারটার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য কত 8 মিটার, আর তারটার যে ওজন, সেই ওজন সেটা আমরা যদি W ধরে নিই, তাহলে W ইকুয়াল টু কত 20 নিউটন, এটা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এল দৈর্ঘ্যে যে ওজন, সেটা কত 20 নিউটন। তাহলে যদি বলা হয় একক দৈর্ঘ্যে তার ওজন কত হবে, দেখো 20 বাই কত হবে 8, তাই না। তাহলে এত কি হবে নিউটন হবে। তাহলে এটা করলে কত আসছে, এটা করলে তোমাদের আসবে কত 5/2 নিউটন, তাই তো, বা 2.5 নিউটন। তাহলে এটা হচ্ছে কি তার একক যে দৈর্ঘ্য, সেই একক দৈর্ঘ্যে ওজন, সেই একক দৈর্ঘ্যে ওজনটা আমরা পাবো। এবার তারপরে যেটা বার করতে বলেছে কি, যে পীড়ন। তাহলে দেখো এই জায়গাটায় পীড়ন মানে এই দৈর্ঘ্যটুকু কাজ করবে, এই দৈর্ঘ্যটার ওজন, অর্থাৎ 6 মিটার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটার ওজন, আচ্ছা সরি এখানে 6 মিটার না, 8 - 6, মানে এখানে বলেছে যে যদি তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 3 সেন্টিমিটার স্কোয়ার হয়, তবে ঝুলন বিন্দু থেকে 6 মিটার নিচে তারটির পীড়ন কত। 6 মিটার নিচে মানে তাহলে এইটুকুর যে ওজন সে কাজ করবে, তাহলে এইটুকু মানে কত 2 মিটার। তাহলে এখানে দেখো পীড়ন, তাহলে মোট ক্রিয়াশীল বল কত হবে নিচের দিকে, তাহলে দেখো মোট বল, সে মোট বল এটা সমান কি হবে, দেখো 8 - 6 যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের ওজন প্লাস কি হবে, দেখো 5 কেজি যেটা, সেই 5 কেজি ভরের ওজন, এখানে কি ভরের যে ওজন, সেই ওজনটা কি কাজ করবে, তাই না। তাহলে এখানে দেখো আমরা দেখলাম একক দৈর্ঘ্যের যে ওজন, সেটা কত এইটা, তাহলে এইটার ওজন কত হবে 2 × 5/2, এই ওজনটা প্লাস ওখানে যে ভরটা দেওয়া আছে, সেই ভরের ভ্যালু কত 5 কেজি। তাহলে দেখো কত হবে 5 × 9.8 কি এত কি নিউটন হবে। তাহলে এখান থেকে টোটাল আমরা কি ভর পাবো। আচ্ছা এটা যদি আমরা 10 ধরি, তাহলে 10 ধরলে 10 ধরো, আচ্ছা এটাকে এবার টোটাল তাহলে কত হচ্ছে, দেখো এটা হচ্ছে 5 আর ওটা কি 50, তাহলে কত হবে 55 নিউটন। তাহলে এটা হচ্ছে কি মোট ভর বা মোট ওর উপরে যে ওজনটা বা বলটা কাজ করছে সেটা, আর তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল এটা দেওয়া আছে, এ ইকুয়াল টু তোমার বলা আছে 3 সেন্টিমিটার স্কোয়ার, তাই তো। তাহলে 3 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা কত আসবে 3/100 ×
100, এত কি হবে মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে কি আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার যেটা বার করতে বলেছি কি পীড়ন কাজ করবে। তাহলে দেখো পীড়ন, সেই পীড়ন ইকুয়াল টু আমরা কি জানি, পীড়ন ইকুয়াল টু হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে দেখো এখান থেকে আমরা বলের ভ্যালুটা পেলাম আর ক্ষেত্রফলের ভ্যালুটা পেয়েছি, তাহলে ওখান থেকে কি চলে আসবে। ঠিক আছে, এটা একটু তোমরা ভালো করে দেখবে। আচ্ছা, এরপরে 15টা দেখো বলেছে যখন একটি তারের উপর, সেটা মুছি, দেখো বলেছে যখন একটি তারের উপর প্রযুক্ত ভার 20 নিউটন থেকে বৃদ্ধি করে 40 নিউটন করা হয়, তখন তারটির প্রসারণ 6.6 মিলিমিটার থেকে বৃদ্ধি পেয়ে 1 মিলিমিটার হয়। তারটির ওই প্রসারণের জন্য কৃতকার্যের পরিমাণ কত হবে। ঠিক আছে, দেখো এর আগে আমরা দেখেছি যে তারের প্রসারণ ঘটাতে যে কৃতকার্য, সেই কৃতকার্যের ভ্যালু কি ছিল, গড় বল ইন্টু সরণ, বা ওখানে কৃতকার্য, সেই কৃতকার্যের ভ্যালু ছিল, এটা আমরা জানি দেখবে যে কোনো একটা তারের ক্ষেত্রে যে সঞ্চিত শক্তি ঘনত্ব, সেই সঞ্চিত শক্তি ঘনত্ব, দেখো এটা ছিল শক্তি ঘনত্ব বা একক আয়তনের যে কৃতকার্য, তাহলে একক আয়তনের কৃতকার্য এটা ইকুয়াল টু কত ছিল, দেখবে হাফ ইন্টু পীড়ন ইন্টু কত ছিল বিকৃতি, তাই তো। দেখবে এটা আমরা পড়েছি যে শক্তি ঘনত্ব বা একক আয়তনে সঞ্চিত শক্তি বা একক আয়তনের যে কৃতকার্য, সেই কৃতকার্য কি ছিল, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, তাই তো। এইবার যদি বলা হয় একক আয়তনে না বলে যদি তারটা যদি আয়তন ধরো এ ইন্টু এল হয়, তাহলে দেখো এ ইন্টু এল আয়তনের কৃতকার্য, এটা ইকুয়াল টু কি হবে, দেখো হাফ ইন্টু পীড়ন ইন্টু কি হবে বিকৃতি ইন্টু তার যে এটা দৈর্ঘ্য, সেই এটা এ ইন্টু এল হবে, তাই না। তাই এ ইন্টু এল। তাহলে এইবার এখানে যেটা বলে দিয়েছে, কি কি বলে দিয়েছে দেখো, যে বলটা যে বৃদ্ধি, সে বৃদ্ধি কি 20 নিউটন থেকে কি 40 নিউটন করা হলো। তারের প্রসারণ দেখো পয়েন্ট, তাহলে এখানে তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি, সেই দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে এখানে যদি আমরা ক্রিয়াশীল বল দেখি, সেই বলটা কোথা থেকে কোথায় হয়েছে, 40 নিউটন থেকে কত হয়েছে 20 নিউটন। তাহলে অ্যাকচুয়ালি বৃদ্ধি কত হয়েছে, 20 নিউটন হয়েছে। আর তারের যে এটা, বা এখানে যদি ধরো আমরা এ করি, এখানে এই ভ্যালুটাই যদি বসিয়ে দিয়ে দেখো, তাহলে হাফ ইন্টু পীড়ন, পীড়ন মানে কি হয়, পীড়ন ইকুয়াল টু দেখবে হয় বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ দেখবে এফ বাই এ, আর বিকৃতি ইকুয়াল টু কত স্মল এল বাই কত ক্যাপিটাল এল ইন্টু এখানে দেখো এ ইন্টু কি এল, এটা আমরা লিখতে পারবো। তাহলে অ্যাকচুয়ালি এইটা যেটা হয় দেখবে হাফ এফ, এখানে এ হাফ এফ এল স্কোয়ার বাই কত ক্যাপিটাল এল, এটা হয়, তাই তো। তাহলে এইবার এখানে যেটা সেই দৈর্ঘ্যের পরিবর্তন, দেখো সেই দৈর্ঘ্যের পরিবর্তনটা বলে দিয়েছে, আর বলের যে পরিবর্তন, সেই বলের পরিবর্তনটা বলে দিয়েছে। তাহলে বলের পরিবর্তন যদি তোমরা বার করো, তাহলে এখান থেকে বলের পরিবর্তনটা পেয়ে যাবে। আর এখানে জানতে চেয়েছে কৃতকার্যের পরিমাণ, তাহলে এখান থেকে কত পরিমাণে কৃতকার্য করা হয়েছে, এখানে সব ভ্যালুগুলো যদি তুমি বসিয়ে দাও। আচ্ছা, এখানে একটু লিখতে ভুল হয়েছে, এখানে এ ইন্টু ক্যাপিটাল এল হবে, তাই না, কারণ প্রাথমিক আয়তন, তাহলে এ ইন্টু ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে দেখো এলটাও কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল হবে, তাহলে এটা এল স্কোয়ার আপনার স্মল এল হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো কত হয়েছে 20 নিউটন থেকে 40, তাহলে বলটা কত অ্যাকচুয়ালি প্রয়োগ করা হয়েছে 20, আর দৈর্ঘ্য বৃদ্ধি 0.6 থেকে 1 হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি বৃদ্ধি কত হলো ওই 20 নিউটন বলের জন্য 1 মাইনাস কত 0.6, তাহলে এখানে দুটোর ভ্যালু যদি তোমরা বসিয়ে ক্যালকুলেশন করো, তাহলে দেখবো ওটা চলে আসবে অ্যান্সারটা। ঠিক আছে, অবশ্যই এগুলো তোমরা খাতায় লিখবে। আচ্ছা, এরপরে একেবারে লাস্টেরটা দেখো, যে বলেছে 17টা, ঠিক আছে। এবার 17টা এটা লাস্ট অঙ্ক। 17টা বলেছে যে এল দৈর্ঘ্য এবং 2r ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের এক প্রান্তের ছাদের সঙ্গে যুক্ত করা হলো, তারটির অপর প্রান্তে এল দৈর্ঘ্য ও আর ব্যাসার্ধ বিশিষ্ট অপর একটি তারকে কি ঝুলিয়ে দেওয়া হলো। তার দুটি একই উপাদান দ্বারা গঠিত ও এদের উপাদানের যে ইয়ং গুণাঙ্ক, সেই ইয়ং গুণাঙ্ক যদি y হয়। এবার জানতে চাই যে দ্বিতীয় তারটি নিম্ন প্রান্ত থেকে একটি ওজন W, সেটাকে কি ঝুলিয়ে দেওয়া হলে সংস্থাটি স্থিতিস্থাপক স্থিতিশক্তি নির্ণয় করো।
দেখো স্থিতিস্থাপক স্থিতিশক্তি, সেই স্থিতিশক্তির ভ্যালুটা আমরা জানি, সেটা কি হয় স্থিতিস্থাপক স্থিতিশক্তি এটা ইকুয়াল টু বা এটা দেখো আমরা তার আগে যেটা দেখো আমরা জানি যে এখানে যেটা বলেছে যে তার দুটো সেই ইয়ং গুণাঙ্ক কি এক, মানে একই উপাদানে তৈরি। তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি আমরা ইয়ং গুণাঙ্ক বার করি সেটা ইকুয়াল টু, এবং তার যে নিম্ন প্রান্তে কত ভর ঝোলানো হয়েছে ডাব্লিউ, তাহলে দেখো ডাব্লিউ বাই আলফা বাই এটা আমরা কি লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি স্মল এল বাই কত ক্যাপিটাল এল, এটা হবে। তাহলে এখান থেকে এর যে স্মল এল বাই ক্যাপিটাল এল, দেখো এটা কত হবে ডাব্লিউ বাই ওয়াই ইন্টু কত আলফা, তাই তো। এবার দেখো এখানে বিকৃতি যেহেতু বলেনি, তাহলে বিকৃতিটা আমরা কি বার করে নিচ্ছি। তাহলে প্রথম তারে যে সঞ্চিত স্থিতিশক্তি সেটা যদি তোমার ধরো ইউ হয়, তাহলে বা সঞ্চিত স্থিতিশক্তির ফর্মুলা কি জানি আমরা, হাফ এটা দেখো ওয়াই আলফা ইন্টু স্মল এল স্কোয়ার বাই কত হয় ক্যাপিটাল এল হয়, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি হাফ ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এখানে আলফা ইন্টু কত এল, এটা লেখা যাবে, ঠিক আছে, এটা লিখলাম। এইবার আচ্ছা এটাকে স্মল এল বাই ক্যাপিটাল এল এটা স্কোয়ার করে দাও আর এটা ক্যাপিটাল এল লেখো, ঠিক আছে। তাহলে আয়তনটা পেয়ে যাবো আমরা। তাহলে এইবার প্রথম দুটো তার আছে, দেখো একটা হচ্ছে এল দৈর্ঘ্য আর 2r ব্যাসার্ধ, আর একটা হচ্ছে এল দৈর্ঘ্য আর r ব্যাসার্ধ। তাহলে প্রথম যে তার, সেই প্রথম তারের যে সঞ্চিত শক্তি সেটা তুমি ধরে নাও কত P1, তাহলে P1 ইকুয়াল টু কত হবে হাফ ওয়াই ইন্টু এখানে দেখো ওর যে বিকৃতির, তাহলে প্রথম তারের ক্ষেত্রে কি হবে ওয়াই বাই কত হবে দেখো ডাব্লিউ বাই কত হচ্ছে ওয়াই, আর ও ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ 2r বলেছে, তাহলে এখানে দেখো পাই ইন্টু 2r, তার কি হবে পাই ইন্টু 2r তার স্কোয়ার, তার স্কোয়ার ইন্টু এখানে কত হবে আলফা ইন্টু এল হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা বসিয়ে দাও। তাহলে এইবার এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে এটার ভ্যালু আসবে তোমার 1/8 ইন্টু এটা ডাব্লিউ স্কোয়ার ইন্টু এল বাই কত পাই আর স্কোয়ার ইন্টু কত ওয়াই, এটা আসবে। একই রকম ভাবে তোমরা যদি দ্বিতীয় তারের ক্ষেত্রে সঞ্চিত শক্তি এটা যদি তোমরা P2 ধরো, তাহলে P2 যে ভ্যালু সেটা কত আসবে হাফ দেখো ডাব্লিউ স্কোয়ার ইন্টু তোমার এল বাই পাই আর স্কোয়ার ইন্টু কত ওয়াই, এটা হবে। এবার মোট যে সঞ্চিত শক্তি, সে মোট সঞ্চিত শক্তি যদি P হয় তাহলে P সমান কত P1 প্লাস P2, তাহলে P1 এর ভ্যালু কত 1/8 ডাব্লিউ স্কোয়ার এল বাই পাই আর স্কোয়ার ইন্টু কত ওয়াই প্লাস কত হবে এখানে হবে হাফ ডাব্লিউ স্কোয়ার এল বাই পাই আর স্কোয়ার ইন্টু কত ওয়াই। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার এটা আসবে 5/8 ডাব্লিউ স্কোয়ার এল বাই পাই আর স্কোয়ার ইন্টু কত ওয়াই, তাহলে এইটা হবে এর ক্যালকুলেশন, ঠিক আছে। তাহলে এখানে সঞ্চিত শক্তি, সেই সঞ্চিত শক্তির ফর্মুলা আমরা কি জানি, সঞ্চিত শক্তির ফর্মুলা জানি হাফ ওয়াই আলফা এল স্কোয়ার, বা এটাকে আমরা কিভাবে লিখলাম, যেটা দেখো হাফ ইন্টু কত ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এখানে কত আলফা ইন্টু এল, সেটা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যালকুলেশন। এই যে স্থিতিশক্তি, সেই স্থিতিশক্তির যে ফর্মুলা, সেই ফর্মুলাটা ভালো করে মনে রাখলে এখানে যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন চলে যাবে। তাহলে এখানে দেখো টোটাল যে সেট 1, সেই সেট 1-এর সেট 2 অঙ্ক টোটালে মোটামুটি 2-3টে বাদ গিয়েছে, ওইগুলো না করলে হবে। টোটাল যেগুলো করা হলো ওইগুলো তোমরা ভালো করে দেখবে, এবং প্রত্যেকটা যে প্রবলেম সেটা কেন হলো তোমরাও নিজেরা একটু মাথা খাটাবে। আর সেট 1-এর তো আগের দিন করে দিয়েছে আগের ক্লাসে, তাহলে সেট 1 এবং সেট 2 যে প্রবলেম তোমরা আলাদা একটা খাতায় সেটা সুন্দর করে লিখবে, এবং মাঝে মধ্যে ওই খাতাটা, সেই খাতাটা কি একটু একটু দেখবে, এবং কেন হলো এইটা তোমরা ভাববে। দেখো আমার কোনো জায়গায় হয়তো ক্যালকুলেশন গন্ডগোল হতে পারে, তোমরা নিজের মতো করে ভাববে এবং কেন হলো সেটা তোমরা নিজের মতো করে ভেবে সেটা তোমরা বোঝার চেষ্টা করবে। আর স্থিতিস্থাপকতা চ্যাপ্টার, সেই স্থিতিস্থাপকতা চ্যাপ্টার যে টোটাল থিওরি, সেই থিওরিটা আগে অবশ্যই ভালো করে দেখবে। আর উদাহরণ এবং হটসে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো দেখবে, তারপরে দেখবে পিছনে অর্থাৎ বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কীরকম এসেছে সেগুলো একটু ভালো করে দেখবে, ওখান থেকেও অনেক কোশ্চেন আসে। তাহলে ওভারঅল সব কিছু দেখে তারপরে তোমরা এইখানে এই যে সেট 1 এবং সেট 2
যদি তোমরা উদাহরণ, হটস আর প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন কোশ্চেন, সেই কোশ্চেনগুলো যদি তোমরা দেখো তাহলে দেখবে সেট 1 এবং সেট 2 60% অঙ্ক তোমরা কি নিজেরাই পেরে যাবে। ঠিক আছে, ওই জন্য থিওরিটা আগে ভালো করে পড়বে, উদাহরণের প্রবলেম, হটস আর সালের কোশ্চেনগুলো আগে দেখে তারপরে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা নিজেরা ওই অঙ্কগুলো করার চেষ্টা করবে। এবার তারপরে যদি যেটা না পারবে তখন তোমরা এই আমার ভিডিওগুলো দেখবে, আমি যখন সেট 1 এবং সেট 2টা করবো তখন তোমরা এটা অবশ্যই ভালো করে দেখবে। ঠিক আছে তাহলে।